আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর ফিজিক্সের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায়ে নিউটনীয় গতিসূত্র এবং ঘর্ষণ এই রিলেটেড কিছু ম্যাথ এবং থিওরিটা দেখব। তো এটা আপনাদের স্কুল পরীক্ষা থেকে শুরু করে বোর্ড পরীক্ষায় সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। তো বোধ হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, মানে গতিসূত্র। নিউটন হচ্ছে গতিকে ব্যাখ্যা করার জন্য মোট তিনটা সূত্র দিয়েছে। প্রথমটা হচ্ছে, যদি বস্তুর উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর সুষম গতিতে চলমান বস্তু চিরকাল সুষম গতিতে চলে থাকবে। যেমন এই হাতের উপর আমার যে মার্কার পেনটা আছে, এখানে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, অর্থাৎ এটা স্থিরই আছে। এখন চিরকাল যদি আমি এটা ধরে থাকি, চিরকাল এটা স্থিরই থাকবে। কিন্তু এখানে যে আমি এটাকে ফেলে দেবো, অর্থাৎ এটার উপর অভিকর্ষ বল প্রয়োগ হবে, তখন এই অভিকর্ষ বলের প্রভাবে এটা সর্বদা নিচে পড়তেই থাকবে। যতক্ষণ পর্যন্ত না ভূমি স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত সুষম দ্রুতিতে পড়তেই থাকবে। তো এটাই হচ্ছে প্রথম সূত্র। এটা যদি ম্যাথামেটিক্যাল ব্যাখ্যা দেওয়া যায়, মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, তাহলে হবে যদি এফ ইকুয়াল টু জিরো, মানে বাহ্যিক বল যদি জিরো হয়, তাহলে ভি ইকুয়াল টু ইউ, মানে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ সমান হবে, অর্থাৎ সুষম গতিতে চলবে। সুষম গতিতে চলবে। এখন বস্তুটা যদি স্থির থাকে, তাহলে আদি বেগ সমান সমান হবে ইউ ইকুয়াল টু জিরো। তাহলে ইউ সমান সমান যদি জিরো হয়, তাহলে বস্তুর আদি বেগ এবং শেষ বেগ যেহেতু সমান, তাহলে ভি এটাও সমান সমান হবে জিরো। এটা হচ্ছে প্রথম সূত্র। এটা হচ্ছে এক নম্বর সূত্র। তাহলে সূত্রটা আবার বলি, যদি বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে এবং সুষম গতিতে চলমান বস্তু সর্বদা, আমরা আজীবন সুষম বস্তুতে দ্রুতিতেই চলে থাকবে। এটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র। এখন নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র বলে, যদি বস্তুর উপর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর ভরবেগের পরিবর্তন, বল যেদিকেই ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিক করে। ভরবেগ ভরবেগ আচ্ছা, ভরবেগ সমান কি? ভরবেগ বলতে বোঝা যাচ্ছে ভর এবং হচ্ছে বেগ, এই দুটোর গুণফল। তাহলে ভর এম এবং বেগ হচ্ছে ভি, এই দুটোর গুণফল হচ্ছে ভরবেগ। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমান, বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে। এবং বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটবে যেদিকে বল ক্রিয়া করা হচ্ছে। যদি ডান দিকে বল ক্রিয়া করা হয় তাহলে ডান দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে, যদি বাম দিকে বল ক্রিয়া করা হয় তাহলে বাম দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। তাহলে ধরো, যদি এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, এম ভরের একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, এখন কিছুক্ষণ পর ওই বস্তু এম ভরের একটা বস্তুর উপর যদি আমরা এফ বল ক্রিয়া করি, এই বস্তুটার উপর এফ বল ক্রিয়া করি, তাহলে এফ বল প্রয়োগ করলে বস্তুর বেগের পরিবর্তন হয়, বেগ কী হয়? বাড়ে। যেহেতু বস্তুর দিকে, মানে যেদিকে বস্তুটা যাচ্ছে ওই দিকে আমরা বল ক্রিয়া করতেছি, তাহলে বস্তুর বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বেগটা বাড়বে। তাহলে ইউ থেকে বেড়ে বেগটা হবে ভি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন কত? তাহলে আদি ভরবেগ ভরবেগটাকে প্রকাশ করা হয় পি দ্বারা, মানে মোমেন্টাম। আদি ভরবেগ সমান সমান ভর এবং বেগ, এটা হচ্ছে বস্তুর ভর আদি এবং হচ্ছে আদি বেগ ইউ, এম ইন্টু ভি। আদি ভরবেগ হচ্ছে এম ভি। বস্তুর শেষ ভরবেগ এটা কিন্তু পি ওয়ান দিলাম, তাহলে এটা হচ্ছে পি টু। শেষ ভরবেগ হচ্ছে বস্তুর ভর, তো ভর তো কোনোদিন চেঞ্জ হবে না, ভর সেমই থাকবে, কিন্তু বেগটা চেঞ্জ হয়ে গেল। বেগটা এখানে ভি, ইউ থেকে ভি হয়ে গেল, এটা হবে ইউ, এটা হচ্ছে ভি, এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন, ডেল এম ডেল পি, অর্থাৎ পি টু মাইনাস পি ওয়ান সমান এম ভি মাইনাস এম ইউ। এখান থেকে এমটা কমন নিলাম, ভি মাইনাস ইউ, এটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন।
এখন বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর প্রযুক্ত বলের সমান, তাহলে ভরবেগের পরিবর্তনের হার, তাহলে বলটা কত সময় ধরে ক্রিয়া করছে, বলটা ধরে টি সময় ধরে টি সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে এই বস্তুটার উপর, তাহলে ভরবেগের তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন, যেহেতু টি সময় ধরে এই বল প্রয়োগ করা হচ্ছে এবং তারপর ভরবেগ হচ্ছে এম ভি, তাহলে টি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন এখান থেকে বলে এম ভি মাইনাস এম ইউ, এখান থেকে এম কমন নিয়ে ভি মাইনাস ইউ, এম কমন নিয়ে ভি মাইনাস ইউ, তাহলে একক সময় মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে একক সময় ভরবেগের পরিবর্তন বের করতে হবে, তাহলে একক সময় মানে এক্স সময় ভরবেগের পরিবর্তন হবে কত, এম মাইনাস ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে প্রথম থেকে দেখি এম ভরের একটা বস্তু ছিল, এম ভরের একটা বস্তু ছিল, তার উপর যেটা ইউ বেগে চলতেছিল এবং এফ বল ওই বস্তু যেদিকে যাচ্ছে ওইদিকে আমরা একটা এফ বল প্রয়োগ করলাম কত সময় ধরে, টি সেকেন্ড সময় ধরে, তাহলে বস্তুর বেগের মান পরিবর্তন হলো ভি হয়ে গেল, তাহলে ইউ থেকে বেড়ে ভি হয়ে গেল। এখন আদি ভরবেগ ছিল এম ইউ আর বস্তুর শেষ ভরবেগ বেড়ে হলো ভি এম ভি, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, এখান থেকে এম কমন নিলে ভি মাইনাস ইউ। এখন সূত্রটার মধ্যে বলছে যে একক সময় ভরবেগের পরিবর্তন, অর্থাৎ টি সময় ভরবেগের পরিবর্তন যদি এটা হয় তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন হচ্ছে এটা, তাহলে একক সময় ভরবেগের পরিবর্তন কী হবে, এই যে এইটা একক সময় বস্তুর ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে এফ এর সমান, বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে যদি এফ এর সমান হয় তাহলে এফ ইকুয়াল টু লেখা যায় এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আবার আমরা দ্বিতীয় অধ্যায়ে যে গতিসূত্রগুলো আছে সেখান থেকে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে বস্তুর মানে শেষ বেগ সমান আদি বেগ এবং এটার সাথে মানে কার্যকর সময় এবং ত্বরণ, তাহলে এখান থেকে আসলাম এ ইকুয়াল টু আসবে ভি মাইনাস ইউটা মাইনাস করে দেবো আর ডিভাইডেড বাই টি, তাহলে এখানে আর এখানে সেম আসতেছে, তাহলে এফ ইকুয়াল টু হবে এম ইন্টু এ, এফ সমান এম ইন্টু এ, আর বস্তুর ভরবেগ যেহেতু মানে বস্তুর বল যেদিকে প্রয়োগ করা হয় ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, তাহলে একটা ভেক্টর জিনিস, এখানে ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম, ভেক্টর চিহ্ন দিলাম যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন যেদিকে করতেছে বস্তুর বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করতেছে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি, এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। তো এটা এখন আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। এখন নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র বলে প্রত্যেক বলেরই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আসলে দেখি কি, ধরো একটা দেয়াল, দেয়ালে একটা বল, আমরা এদিকে দেয়ালে বলটা ছুঁড়ে মারলাম, তাহলে কী হবে, দেয়ালও সেম পরিমাণ বলটাকে আবার রিভার্স ব্যাকে নিয়ে আসবে। এটা হচ্ছে মানে প্রত্যেক বস্তুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া। তো এটা যদি এফ বল দেয় তাহলে হচ্ছে মাইনাস এফ, মানে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া দেবে। তো এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র থেকে বেশি একটা ম্যাথ আসে না, তবে দ্বিতীয় সূত্রটা বেশি ইম্পর্টেন্ট। তো এখন আসে একটা ম্যাথ দেখি। তো এই কোশ্চেনটা দেখি, এখানে বলছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 20 কেজি ভরের একটি বস্তু, একটা বস্তু 20 কেজি ভর যেটা 5 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই বস্তুর উপর বল প্রয়োগ করলে এটি 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। 5 সেকেন্ডে যদি বল প্রয়োগ করি 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুর প্রযুক্ত বলের মান কত? তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু, দ্বিতীয় সূত্র থেকে আমরা কি দেখলাম, এফ ইকুয়াল টু এম এ। এখানে বস্তুর ভর আমরা জানি 20 কেজি, তাহলে এম ইকুয়াল টু দেওয়া আছে 20 কেজি, এম ইকুয়াল টু দেওয়া আছে কত, 20 কেজি। তাহলে এখন এর মানটা বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখন বস্তু প্রথমে আদি বেগ ছিল বস্তুর কত, 5 মিটার পার সেকেন্ড, এরপর যখন বল প্রয়োগ করার পর 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল, কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে আদি বেগ ইউ সমান সমান এখানে আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড,
এবং যে সময়টা কত সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে এখানে বসে দিই সব মান, 30 মাইনাস 5 ডিভাইডেড বাই 5, 25 বাই 5, 5 25, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তাহলে এখানে ত্বরণের মানটা এখানে বসে দিই, তাহলে 20 ইন্টু 5, 5 10 5 2 10 100 নিউটন। তাহলে বস্তুর প্রযুক্ত বলের মান হবে 100 নিউটন। তো এগুলো কিছু ম্যাথ এমসিকিউর মধ্যে আসে। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি। এখন দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন, এটা হচ্ছে গ ঘতে আসে, আর বা এটা হচ্ছে অনুধাবনমূলক মাঝে মাঝে দিয়ে দেয়। নিউটনের আচ্ছা, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে নিউটনের প্রথম সূত্রে নিয়ে আসবো। আচ্ছা, নিউটনের প্রথম সূত্রে বলছিল যদি বল প্রয়োগ না করা হয়, বাহ্যিক বল যদি না থাকে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সুষম গতিতে চলমান বস্তু চিরকাল সুষম গতিতে চলতে থাকবে। তাহলে যদি এফ ইকুয়াল টু যদি 0 হয়, নিউটনের প্রথম সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র বলছে যদি এফ ইকুয়াল টু 0 হয়, তাহলে বাহ্যিক বল যদি 0 হয়, তাহলে ইউ ইকুয়াল টু ভি, অর্থাৎ বস্তুর আদি বেগ এবং শেষ বেগ সমান। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, আর সুষম গতিতে চলমান বস্তু চিরকাল সুষম গতিতে চলতেই থাকবে। তাহলে এখন নিউটনের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র থেকে আমরা জানলাম এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখান থেকে এফ এম এটাকে বাদ কনভার্ট করলে হয় ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আসে এফ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ, মানে দুটাকে এম দ্বারা গুণ দিয়ে দিলাম, ডিভাইডেড বাই টি। এখান থেকে আসে এফ আর গুণ করে দিলাম টি, এম ভি মাইনাস এম ইউ। তো শেষে এখানে আসে, এটা আসে। এখন বলছিল যে আর যদি বাহ্যিক বল শূন্য হয়, নিউটনের প্রথম সূত্র বলছে বাহ্যিক বল শূন্য, কারণ এফ ইকুয়াল টু শূন্য হবে। এফ ইকুয়াল টু শূন্য যদি হয়, 0 ইন্টু টি, আলটিমেটলি কি শূন্যই হয়, 0। তাহলে এখানে এম কমন নিলাম, ভি মাইনাস ইউ। এখন দুটো জিনিস হতে পারে, হয় এম ইকুয়াল টু 0 হবে, নাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 হবে। যে কোনো একটা যদি 0 হয়, তাহলে পুরোটা হবে 0। কারণ এম এটা হচ্ছে বস্তুর ভর, এটা হচ্ছে ভর। কোনো বস্তুর ভরকে কখনো 0 হতে পারে, বস্তুর ভর কখনো 0 হতে পারে না। তাহলে এম ইকুয়াল টু কখনো 0 হবে না। তাহলে বাকি থাকলো কি ভি মাইনাস ইউ, তাহলে এটা সমান সমান 0 হবে। তাহলে ভি মাইনাস ইউ এটা সমান সমান যদি 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু ইউ, দেখো ভি ইকুয়াল টু ইউ। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। তো পরের টপিক, এখন আমরা দেখবো যে ভরবেগ। অবশ্যই আগে দেখছি, ছোট দেখি কিছু ম্যাপ করি। ভরবেগ কিছু না, ভরবেগ শুধুমাত্র ভর এবং বেগের গুণফল। তাহলে ভর যদি হয় এম, বেগ হচ্ছে ভর যদি হয় এম, ছোট হাতের এম, আর বেগ থেকে আমরা জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ভরবেগ সমান সমান, ভর হচ্ছে কেজি দিয়ে আসবে, কেজি, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে এটার একক। আর মাত্রা হচ্ছে কেজি হচ্ছে এম, মিটার এল, আর এটা হচ্ছে মাত্রা। তো ভরবেগ থেকে মাত্রা আর একক এটা খুব আসে। তাহলে ভরবেগ কি, ভর এবং বেগের গুণফল হচ্ছে ভরবেগ, এটার একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রা হচ্ছে এম এল টি পার 2। তো ভরবেগের কিছু ম্যাথ, ভরবেগ, আচ্ছা ভরবেগের ম্যাথ হচ্ছে একটা, যেমন হচ্ছে একটি বস্তুর ভর 100 কেজি, একটা বস্তুর ভর আছে 100 কেজি এবং এটা 3 মিটার পার সেকেন্ড বেগে গতি করলো, তাহলে বস্তুর ভরবেগ কত? আমরা জানি ভরবেগ সমান ভর আর বেগের গুণ। তো এখান থেকে যে ভর আর বেগের গুণ হল 100 কেজি, 100 হচ্ছে ভর আর বেগ হচ্ছে 3, তাহলে 300 একক কি, কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগ। আরেকটা অঙ্ক,
দুই নম্বর ম্যাথ, এটা হচ্ছে নাম্বার 2। বলছে যে একটি বস্তু তার যাত্রাকালে দ্বিতীয় সেকেন্ডে, একটা বস্তু তার যাত্রাকালে দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং চতুর্থ সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এই সময়কালের মধ্যে ভরবেগের পরিবর্তন কত? 20 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুর ভর কত? তাই এখানে ভরবেগের পরিবর্তন দেওয়া আছে। ভরবেগের পরিবর্তন সমান সমান ডেল্টা পি, মানে আদি ভরবেগ মানে শেষ ভরবেগ। ভরবেগের পরিবর্তন দেওয়া আছে 20 কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন বলতে আমরা কি জানি? আমরা হচ্ছে এম, শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে 20। তাহলে বস্তুর ভরটা বের করতে হবে, তাহলে এম বের করতে হবে। এমটা রাখলাম এখানে। এখানে বলছে যে বস্তুর দ্বিতীয় সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং চতুর্থ সেকেন্ডে, মানে দ্বিতীয় সেকেন্ড হচ্ছে আদি এবং চতুর্থ সেকেন্ড হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কত? 6, আদি বেগ হচ্ছে 4 এবং তার হচ্ছে ভরবেগের পরিবর্তন কত? 20। ভরবেগের পরিবর্তন 20 কেজি মিটার পার সেকেন্ড। এখান থেকে কমলা এম 20/2 কত হবে? 10 কেজি। তাহলে বস্তুর ভর হবে 10 কেজি। এটা হচ্ছে বস্তুর ভর। ঘর্ষণ। ঘর্ষণ কি? ধরো এটা একটা টেবিলের উপর একটা ডাস্টার আছে। এখন মনে হচ্ছে যে এই টেবিলের পাতটা এবং ডাস্টারের যে তলদেশ এদের মসৃণ, কিন্তু আসলে মসৃণ না। এটা যখন জুম করে দেখি, মানে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি, খাঁচ কাটা কিছু দেখা যায়। এটা হচ্ছে যদি আপনার ডাস্টারের নিচের অংশটা হয়, এটা হচ্ছে টেবিলের উপরের অংশ, কিছু খাঁচ কাটা অংশ থাকে। তার মানে যখন আমরা ডাস্টারটাকে টেবিলের উপর দিয়ে এভাবে স্লাইড করে নিয়ে যাবো, তাহলে একটা বল সৃষ্টি হবে গতির বিপরীতে। সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল বিষয়ে সম্পর্কে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে এটা গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে কাজ করবে, এবং এটা বেগের উপর নির্ভর করে না। বেগ যতই হোক না কেন, ভরবেগ মানে আপনার ঘর্ষণ একটা নির্দিষ্ট থাকবে, একটা নির্দিষ্ট অনুপাতে ঘর্ষণা থাকবে। প্রথম কন্ডিশন হচ্ছে, ধরো একটা তল আছে, সমতলের উপর একটা ব্লক রাখলাম, এম ভরের একটা ব্লক, ভরটা হচ্ছে এম। এখন এই ব্লকটার উপর ডান দিকে এদিকে এফ বল একটা প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে থেকে আমরা দেখলাম যে গতির বিপরীতে কাজ করে, অর্থাৎ তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বলটাকে এফ ছোট হাতে দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা কাজ করবে গতির বিপরীত দিকে, এটা হচ্ছে এফ। এরপর এই সমতলের উপর যে বস্তুটা রাখলাম, বস্তুর একটা বল দিবে, মানে একটা বস্তুর ওজন একটা নিচের দিকে কাজ করবে, ওজন হচ্ছে আর ড্যাশ দিলাম, ওজনটা বস্তুর নিচের দিকে কাজ করবে। এখন আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক বস্তুর সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যদি বস্তুটা এই তলটার উপর একটা আর ড্যাশ বল প্রয়োগ করে, তাহলে তলটাও সেম পরিমাণ একটা বল প্রয়োগ করবে উপরের দিকে, মানে সেটা হচ্ছে আর বল প্রয়োগ করবে। এখন এই যে ঘর্ষণ এফ সমান সমান এফ, আচ্ছা এই এফটা হচ্ছে এই প্রতিক্রিয়া বল, যেটা আর এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এই এফ বা ঘর্ষণ বলটা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, এটা হচ্ছে আর এর সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন দিয়ে তুলে দিলে আমাদের একটা কনস্ট্যান্ট বা একটা ধ্রুবক সংখ্যা আসে। তাহলে এফ সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে এই ধ্রুবকটা হচ্ছে মিউ, আর এই মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, এটাকে বলা হয় ঘর্ষণ সহগ। মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ। তো এইটা হচ্ছে, আর তাহলে একটা এম ভর একটা বস্তু একটা তলের উপর আছে, প্রথমে বোঝো এম ভর একটা বস্তু একটা তলের উপর আছে, তাহলে এম ভরটা অভিকর্ষ বল একটা প্রয়োগ করতেছে তলটার উপর। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জানি যে মানে বল মানে সমান বিপরীতমুখী বল ক্রিয়া করবে, তাহলে এখানে ক্রিয়া বলের একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, মানে তলটা উপরে দিকে প্রতিক্রিয়া বল দেবে। এম বল দ্বারা আমরা বস্তুটাকে ডান দিকে ঠেলে দিয়েছি, আর ঘর্ষণ কী করে? গতির বিপরীতে কাজ করে, তাহলে এফ বলটা কী হবে? গতির বিপরীতে কাজ করবে। এখন সূত্র বলে যে এফ মানে ঘর্ষণ বল, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা সহগ আসবে মিউ, এটা হচ্ছে ঘর্ষণ সহগ। এখন ঘর্ষণ থেকে আসে বেসিক্যালি মেয়াদ আসে, তো মেয়াদ কিছু করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সমতলের উপর একটা ব্লক রাখা আছে, যেটার ভর হচ্ছে 4 কেজি।
এটা ডান দিকে এফ একটা বল, মানে বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে 10 নিউটন, এবং এটা গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে 2 নিউটন। তাহলে এই বস্তুটার ত্বরণ কত? প্রথমে জানতে হবে এটা হচ্ছে প্রযুক্ত বল, এই বলটা হচ্ছে প্রয়োগ করা হচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না। কিন্তু আমরা জানি কার্যকর বল সমান কার্যকর বল বল কার্যকর বল সমান প্রযুক্ত বল। এই বলটা প্রয়োগ করলাম কিন্তু বিপরীতে কিন্তু একটা 2 নিউটনের বল আছে যেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এখান থেকে এই বল থেকে এটা বাদ যাবে, তাহলে যে বলটা থাকবে সেটা হচ্ছে কার্যকর বল। কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে কার্যকর বল সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে প্রযুক্ত বল দেওয়া আছে 10 নিউটন, 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু 10 নিউটন বলকে আসলে কার্যকর হবে না, কারণ এখানে 2 নিউটন বল একটা বিপরীতমুখী আছে, মানে ঘর্ষণ বলটা আছে। তাহলে -2 ইকুয়াল টু হবে 8 নিউটন। 8 নিউটন হচ্ছে কার্যকর বল, বা এটাকে হচ্ছে এফ নেট দ্বারা প্রকাশ করা যায়। আমরা জানি এফ নেট সমান এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ নেট সমান এম ইন্টু এ নেট, এটা হচ্ছে 8 নিউটন। তাহলে এ বের করবো, এ নেট সমান হচ্ছে 8 ডিভাইডেড বাই এম। এম দেওয়া আছে 4 কেজি, 8/4 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই মতো দেখো একটা সমতলের উপর 20 কেজি বহরের একটা বস্তু আছে, এটার উপর 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে ডান দিকে এবং 80 নিউটন বল প্রয়োগ হচ্ছে বিপরীত দিকে। তাহলে এটাই বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার প্রযুক্ত বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এটা হচ্ছে ঘর্ষণ বল এফ। তাহলে বস্তুটার ত্বরণ কত হবে এবং ত্বরণের দিকটা কোন দিকে হবে, ডান দিকে নাকি বাম দিকে? তাহলে এখান থেকে কার্যকর বলটা বের করবো। কার্যকর বল সমান আমরা আগে দেখলাম, কার্যকর বল সমান এই যে প্রযুক্ত বল সেটাকে ঘর্ষণ বলটা বাদ দিয়ে দেবে, প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন, প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন, আর ঘর্ষণ বল হচ্ছে 80 নিউটন, মাইনাস 80 নিউটন, দেখা গেল 20 নিউটন। তাহলে হচ্ছে কার্যকর বল বা হচ্ছে এফ নেট। এখান থেকে এম ইন্টু এ নেট 20 নিউটন, মানে এটা হচ্ছে ত্বরণ, মানে আপনার হচ্ছে কার্যকর ত্বরণ। তাহলে এ নেট ইকুয়াল টু 20/m, এম হচ্ছে 20 দেওয়া আছে 20 কেজি, তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, ত্বরণটা তো বের করে নিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দিকটা কোন দিকে হবে? আর এটা দূরে জানতে হবে যে এটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। এখানে আমরা বের করছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এটা পজিটিভ আছে। পজিটিভ বলতে এটা হচ্ছে বেগের অভিমুখে বা হচ্ছে আপনার বলের অভিমুখে, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে তার বিপরীত তার দিকেই মানে ত্বরণের দিকটা হবে। আর যদি এটা নেগেটিভ আসে তাহলে বলের বিপরীত দিকে, অর্থাৎ এটা বলের বিপরীত দিকে চেঞ্জ হয়ে যেত। 80 নিউটন যদি হতো 100 নিউটন যদি হতো ঘর্ষণ বল, আর 80 নিউটন যদি প্রযুক্ত বল, তাহলে কিন্তু এটা মাইনাস আসতো। যদি মাইনাস আসতো তাহলে বলের বিপরীত দিকে কাজ করতো, মানে ঘর্ষণ দিকে কাজ করতো ত্বরণটা। তো এটা হচ্ছে এমসিকিউর মধ্যে আসে, এমসিকিউ। আচ্ছা, এই ম্যাটারের মধ্যে বলা আছে 2450 নিউটন ওজনের একটি গাড়িকে, মানে এত ওজনের একটি গাড়িকে যদি 500 নিউটন বল দ্বারা ঘর্ষণযুক্ত রাস্তায় চালানো হচ্ছে, তাহলে 500 নিউটন হচ্ছে প্রযুক্ত বল। এই প্রযুক্ত বল দ্বারা এটা ঘর্ষণযুক্ত রাস্তায় গাড়িটাকে টানা হচ্ছে এবং ঘর্ষণ বল দেওয়া হচ্ছে 100 নিউটন। এখন যদি ঘর্ষণ বল দ্বিগুণ করা হয় তাহলে FK2 = FK1, মানে পরবর্তীতে ঘর্ষণ বলটা দ্বিগুণ করা হলো, তাহলে ত্বরণের বৃদ্ধি বা হ্রাস কেমন হয়, মানে ত্বরণের বৃদ্ধি পাবে নাকি ত্বরণ হ্রাস পাবে? আসলে দেখো, প্রথমে হচ্ছে আমি কার্যকর বলটা বের করি। আমরা যদি এফ কার্যকর বল এফ নেট সমান প্রযুক্ত বল এফ মাইনাস ঘর্ষণ বল FK। তাহলে এখানে দেওয়া আছে এফ কত, 500 নিউটন, 500 নিউটন কার্যকর বল, প্রযুক্ত বল 500 নিউটন প্রযুক্ত বল 500, এফ হচ্ছে 100 আদি দিয়ে, মানে শুরুতে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে 100
তাহলে এটা 400 নিউটন। এখান থেকে এম ইন্টু এ নেট, এম তো আমরা জানি না, এখানে ত্বরণ বের করে নেওয়া যায়, মানে ওজনটা বের করাও যায়। আমি এখানে যদি জি দ্বারা ভাগ দিয়ে দিই, মহাকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে ওজন বের করে আমরা বের করবো না, এটা এরকমই রাখিয়ে দেবো। তাহলে এম ইন্টু এ নেটে রাখিয়ে দিলাম সমান সমান 400 নিউটন। এটা হচ্ছে 1 নম্বর। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছে যদি ঘর্ষণ বল দ্বিগুণ করা হয়, তাহলে ঘর্ষণ বল দ্বিগুণ করলে 100 দ্বিগুণ, তাহলে হবে 200। তাহলে এটা হচ্ছে এফ নেট 1, যদি দেখি এফ নেট 1, এটা হচ্ছে 1, সবগুলো তো 1 লিখলাম। তাহলে এফ নেট 2 মানে কার্যকর বল দ্বিতীয় ক্ষেত্রে এফ সেমই থাকবে, এফ কে 2। এফ প্রযুক্ত বল হচ্ছে 500 নিউটনে থাকলো, কিন্তু ঘর্ষণ বলটা দ্বিগুণ হয়ে যাবে 200 নিউটন। তাহলে এখান থেকে এম এ নেট কত আসবে, 500 থেকে 200 বাদ দিলে 300 নিউটন, 300 নিউটন। আচ্ছা, 300 নিউটন, এটা হচ্ছে 2 নম্বর। এখন 1/2 করব, 1/2। তাহলে এম এ নেট 1 মাইনাস এম এ নেট 2, এটা হচ্ছে 400 ছিল, আর এটা হবে 300 নিউটন। এম এম কাটিয়ে গেল, এই 2 শূন্য এই 2 শূন্য কাটিয়ে গেল। তাহলে এ নেট 1 সমান সমান 4/3 এ নেট 2। এখান থেকে এ নেট 2 ইকুয়াল টু দেওয়া আছে 3/4 এ নেট 1। এখানে দেখা হচ্ছে 3/4 মানে হচ্ছে 1-এর চেয়ে ছোটো, 1-এর চেয়ে ছোটো মানে লেস দেন 1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যখন আমরা ঘর্ষণটাকে দ্বিগুণ করবো, তখন কী হবে, ত্বরণটা হ্রাস পাবে, যেহেতু 3/4 মানে 1-এর চেয়ে ছোটো, হ্রাস পাবে। তাহলে হ্রাস কত পাবে, হ্রাস পাবে হচ্ছে এ নেট 2 ইকুয়াল টু, আগে কত ছিল, আগে ছিল এ নেট 1, এ নেট 2 হ্রাস, আগে ছিল এ নেট 1 এটা ছিল, আর মাইনাস পরবর্তীতে এ নেট 2 কত আসলো, 3/4 মানে কমে গেল, তাহলে হচ্ছে মাইনাস 3/4 এ নেট 1। তাহলে এখান থেকে 4 4 মাইনাস 3 এ নেট 1, 1/4 এ নেট 1। তাহলে আগে ছিল এ মানে এ নেট 1 এবং পরবর্তীতে 1/4 মানে 25% কী হবে, হ্রাস পেয়ে যাবে। এটাই ছিল। তো এখানে বলছে টেবিলের উপর রাখা 500 গ্রাম ভরের একটি বইয়ের উপর কার্যকরী বল হচ্ছে 4.88 নিউটন এবং বাহ্যিক বল মানে এটা হচ্ছে ঘর্ষণ বল, এটা হচ্ছে বাহ্যিক বল বা হচ্ছে প্রযুক্ত বল হচ্ছে 12.88 নিউটন। তাহলে বস্তুর ঘর্ষণ শক কত, আমরা আগে দেখলাম যে যদি এটা হচ্ছে সমতলের উপর এম ভরের একটা বস্তু আছে, এই বস্তুটা সমতলের নিচে একটা অভিকর্ষ বল প্রয়োগ করবে এই ভরের কারণে, সেটা হচ্ছে আর ড্যাশ। এবং এই সমতলটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আরেকটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর। এবং এটা যদি এফ বলে, প্রযুক্ত বল যদি ডান দিকে আগায়, তাহলে বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। তাহলে ঘর্ষণ বল এফ সমানুপাতিক হবে কি এই প্রতিক্রিয়া বল আর এর। এখান থেকে এফ তুলে দিলে এফ ইকুয়াল টু মিউ আর, এই মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, এই ম্যাথে এই ঘর্ষণ সহগটাই বের করতে হচ্ছে। তাহলে দেখি একটা টেবিলের উপর 500 গ্রাম একটা ঘরে একটা বই রাখা আছে এবং এখানে প্রযুক্ত বল বাহ্যিক বল হচ্ছে 12.88 নিউটন, এটা হচ্ছে 12.88 নিউটন। আর এটা ঘর্ষণ বল, এটা বস্তুর উপর কার্যকরী বল, সরি এটা ঘর্ষণ বল না, এটা হচ্ছে বস্তুর উপর কার্যকরী বল। কার্যকরী বল হচ্ছে 4.88 নিউটন। বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল এফ, তাহলে এটা বের করতে হবে। আমরা জানি কার্যকরী বল সমান সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এখানে কার্যকরী বল হচ্ছে 4.88, প্রযুক্ত বল হচ্ছে 12.88, ঘর্ষণ বল এফ দিয়ে রাখলাম। তাহলে এফ সমান সমান
হচ্ছে ঘর্ষণ। ঘর্ষণ বল এফ সমান সমান হবে 12.88 মাইনাস 4.88, 8 নিউটন। এটা হচ্ছে ঘর্ষণ বল 8 নিউটন। আমরা জানি ঘর্ষণ বের করলাম এফ ইকুয়াল টু মিউ আর, তাহলে এফ সমান সমান হবে ঘর্ষণ সহ ইন্টু প্রতিক্রিয়া বল আর 8 নিউটন। এই প্রতিক্রিয়া বল সমান সমান কি? এটা বস্তু যে এইদিকে বল প্রয়োগ করছিল, মানে বস্তু ভরের দিকে, মানে অভিকর্ষ বল, তার অভিকর্ষ বলের বিপরীত দিকে, তাহলে সেম হবে আর সমান সমান হবে এম জি। তাহলে এখান থেকে আসলাম মিউ এম জি ইকুয়াল টু 8 নিউটন, মিউ ডিভাইডেড বাই এম জি। এই এবং সেখানে বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম, তাহলে 500কে 1000 দ্বারা ভাগ, 500 ভাগ 1000 কেজিতে কনভার্ট করলাম। 0 0 2 0 কাটে গেল, 5 1 5, 5 2 10, 0.5, তাহলে এটা হবে 0.5 ইন্টু 9.8, এটা ক্যালকুলেশন করে আসে 8। এটা হচ্ছে ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগ হচ্ছে এটা যে, মানে এটা কোনো একক নেই, এটা ঘর্ষণ সহগ হচ্ছে 8। এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা বোর্ডের ম্যাথ ছিল, বোর্ড। তো ঘর্ষণ অধ্যায় থেকে এই রিলেটেড এগুলো ম্যাথই আসে আর কি। তো আপনি যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক।